এবং এই নোটগুলা জানলে কিছু মানে এগুলো এই নোটগুলো আসলে হচ্ছে ম্যাথমেটিক্যাল রুলস, জ্যামিতিক রুলস। তুমি তুমি যখন তুমি যখন একটা বীজগণিতের অঙ্ক করতে যাও তখন তোমার যোগ বিয়োগের রুলস, পক্ষান্তরের রুলস, গুণ ভাগের রুলস এগুলো তোমাকে শিখতে হয়। যোগ বিয়োগ গুণ ভাগের রুলস তুমি যেভাবে শিখো, যোগ বিয়োগ গুণ ভাগের রুলস তুমি যেভাবে শিখো ঠিক সেইভাবে জ্যামিতিরও কিছু রুলস তোমাকে শিখতে হবে, যেগুলোর সাহায্যে তুমি প্রুফ করতে পারবা জ্যামিতিকে, অর্থাৎ লজিক তুমি দিতে পারবা। ফার্স্ট তোমাকে সেই লজিকগুলো ঢুকাইতে হবে। তো আজকে আমরা যে এখানে 5টা লজিক এখানে অ্যাড করছি ত্রিভুজ সম্পর্কিত, এই 5টা লজিক আমাদের ইন ফিউচারে কাজে লাগবে এবং এই 5টা লজিক জানলে অনেকগুলো অবজেক্টিভ সলভ করা যাচ্ছে। আমি বোর্ড কোশ্চেনগুলো দেখছি। প্রথম নোটগুলো একটু নোট করে লিখে দিই। নোট 1, ফার্স্ট লজিক হচ্ছে আমরা ত্রিভুজের 3টা কোণকে যদি যোগ করি, এ দেখো এই ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ তুমি যেভাবে ত্রিভুজ আঁকো না কেন, এই 3টা কোণকে তুমি যদি যোগ করো, 3টা কোণকে যোগ করা মানে কি, এই কোণটার মান, ধরো এই কোণটার মান 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, এই ডিগ্রিগুলোকে আমরা মান বলি আর কি। এই কোণটার মান এর সাথে এই কোণের মান এর সাথে এই কোণের মান, এই 3টা কোণের মানকে যদি তুমি যোগ করো তাহলে তোমার টোটাল কোণের যোগফল আসবে 180 ডিগ্রি। এটা আসতেই হবে, নাহলে তোমার ত্রিভুজের সাথে কোনো না কোনো গন্ডগোল আছে। কি বলছি? তো প্রথম নোট হচ্ছে ত্রিভুজের 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 তিনটি কোণের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগফল, সমষ্টিকে আমরা যোগফল বলে, আমি যোগফলটাও নিচে লিখে দিচ্ছি। সমষ্টি 180 ডিগ্রি, বা এটাকে আমরা 2 সমকোণ বলি। 180 ডিগ্রিকে আমরা বলি 2 সমকোণ। 2 সমকোণ কেন বলি? আসলে এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তো 2 সমকোণ মানে হচ্ছে 2 গুণ 90 ডিগ্রি, 3 সমকোণ মানে হচ্ছে 3 গুণ 90 ডিগ্রি, 4 সমকোণ মানে হচ্ছে 4 গুণ 90 ডিগ্রি, এভাবে যেতে থাকে। তো এক সমকোণ মানে 90 ডিগ্রি, 2 সমকোণ মানে 2 গুণ 90 ডিগ্রি, তো 90 দুগুণ হচ্ছে 180 ডিগ্রি। সেজন্য আমি লিখছি 180 ডিগ্রি বা 2 সমকোণ। অর্থাৎ বইয়ের ভাষায় বেশিরভাগ সময় 2 সমকোণ লেখে, কিন্তু 2 সমকোণ যে কথা 180 ডিগ্রি সেম কথা, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে ফার্স্ট নোট কি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখান থেকে পরীক্ষায় অনেক অবজেক্টিভ আসতে পারে। যেমন ধরো তোমাকে আমি একটা সিম্পল অবজেক্টিভ দেখাচ্ছি, আমরা অবজেক্টিভগুলো নিয়ে আরেকটা ক্লাসে আলোচনা করব, যদিও আজকের ক্লাসের অবজেক্টিভ আগামী ক্লাসে দিব। তো এই দেখো এই ত্রিভুজের এই কোণের মান ধরো দিল 30 ডিগ্রি, এই কোণের মান দিল তোমাকে ধরো 100 ডিগ্রি। তাহলে জিজ্ঞেস করলে এই কোণের মান কত হবে, জিজ্ঞেস করতে পারে। 2টা কোণের মান দিয়েছে 100 ডিগ্রি আর 30 ডিগ্রি, তো তোমাকে জিজ্ঞেস করলো এই কোণের মান কত হবে। তো তুমি তো জানো যে 3টা কোণকে যোগ করলে 180 হইতে হবে। তো এই দুইজনকে যোগ করলে কত হয়? 130 হয়। 130 যোগ করলে কত হয়? 130 হয়। এখন 130-এর সাথে আর কত যোগ করলে 180 হবে? তো সহজ কনসেপ্ট, 130-এর সাথে আর কত যোগ করলে 180 হবে? সেটা হবে 50 যোগ করলে 180 হবে। 130-এর সাথে 50 যোগ করলে 180 হবে। এখন 180-এর সাথে কত যোগ করলে 180 হবে? 130-এর সাথে কত যোগ করলে 180 হবে, সেটা কিন্তু আমরা এভাবে বের করতে পারি যে 180 বিয়োগ 130 সমান কিন্তু 50। অথবা তুমি এভাবে বের করতে পারো যে 130-এর সাথে কত যোগ করলে 180 হবে। তো তুমি এখন 130-কে পক্ষান্তর করে দাও। 130-কে পক্ষান্তর করলে তুমি পাবে 180 বিয়োগ 130, পক্ষান্তর করলে আমরা জানি প্লাসটা মাইনাস হয়ে যায়। তাহলে এই বাক্স খালি জায়গা সমান হচ্ছে 50। তার মানে 130-এর সাথে তুমি যদি 50 যোগ করো তাহলেই সেটা 180 হয়ে যাবে। তাহলে এই যে তোমাকে একটা কনসেপ্ট থেকে প্রশ্ন জিজ্ঞেস করলো, এটা কিন্তু এই কনসেপ্টেরই প্রশ্ন, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা জানলেই কিন্তু তুমি 2টা কোণের মান জানলে 8টা কোণের মান বের করে ফেলতে পারবে। এবার আসো সেকেন্ড নোট, নোট 2। নোট 2 থেকেও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে দেখছি আমি। এটা হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর একটা বিশাল বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। এই ত্রিভুজের বাহুগুলোর আমি একটু নাম দিচ্ছি, ABC। ওকে, তুমি এখান থেকে যে কোনো 2টা বাহুকে যোগ করলে সেই যোগফল এর যে আনসার হবে, মানে যোগের যে আনসারটা আসবে, সেই আনসারটা 3 নম্বর বাহুর চেয়ে বড় হইতে হবে। 3 নম্বর বাহুর চেয়ে বড় হবে, ব্যাপারটা কি আমি বুঝাচ্ছি? ধরো তুমি এই বাহুর নাম নিলা AB, আর এই বাহুর নাম নিলা BC। ওকে, এই AB এবং BC-কে তুমি যোগ করলা। AB এবং BC-কে যোগ করা মানে হচ্ছে ABর একটা মান থাকবে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এরকম একটা মান থাকবে। তো এই AB এবং BC এর মানকে তুমি যোগ করলা, মানে 5 আর 3-কে যোগ করলা। তাহলে 5 আর 3 যোগ করলে কত? 8 হয়। এই 3 নম্বর বাহুটা অবশ্যই 8-এর চেয়ে ছোট হইতে হবে। 3 নম্বর বাহুটা অবশ্যই 8-এর চেয়ে ছোট হইতে হবে। এই 2টা বাহু যোগ করলে যে আনসারটা আসবে, সেই আনসারটার চেয়ে এই একটা বাহু, একটা সিঙ্গেল বাহু ছোট হবে।
যদি এরকম না হয় তাহলে তুমি তো কখনো ত্রিভুজ বানাইতে পারবে না। কি বলছি, যে কোনো দুইটা বাহুকে যোগ করলে 3 নাম্বার বাহু হচ্ছে ছোট হবে। তুমি যদি এই দুইটা বাহুকে যোগ করো তাহলে সেই যোগফল এর চেয়ে এই 5 এটা ছোট হবে। তুমি যদি এই দুইটা বাহুকে যোগ করো তাহলে সেই যোগফল এর চেয়ে এই 3টা ছোট হইতে হবে। অর্থাৎ দুইটাকে যোগ করবা যে সেই যোগফলটাই বেশি হইতে হবে, একটা যে সিঙ্গেল থাকবে সে ছোট হইতে হবে, তখনই সেটা কেবলমাত্র ত্রিভুজ হইতে পারবে, নয়তো ত্রিভুজ বলে তুমি কখনো গণ্য করতে পারবে না, সমান হইলেও গণ্য করতে পারবে না। ধরো কোনো একটা ত্রিভুজের একটা বাহুর মান 5, আরেকটা বাহুর মান 3, আরেকটা বাহুর মান 8, তিনটা বাহু, একটা বাহুর মান 5, একটা বাহুর মান 3, একটা বাহুর মান হচ্ছে 8। এখন তুমি যদি 8 এবং 5কে যোগ করো, 8 এবং 5কে যোগ করো তাহলে তুমি কত পাও? 13। এই 13 সাথে 3কে কম্পেয়ার করবা, দেখবা যে 13 3-এর চেয়ে বড়। দুইটা বাহু যোগ করলে তার আনসার বড় হইতে হবে। তাহলে এই দুইটা বাহুর যে যোগফল সেটা 3 নাম্বার বাহুর চেয়ে বড় হয়েছে, তো এখন ত্রিভুজ হবে বলে মেনে নেওয়া যাচ্ছে। খালি এই দুইটাকে চেক করলে হবে না, আরও চেক করতে হবে। তুমি যদি 8 এবং 3কে যোগ করো, 8 এবং 3কে যোগ করো তাহলে 8 আর 3-এ তুমি পাবা 11। এই 11 কিন্তু 5-এর থেকে বড়, তার মানে এখনও ত্রিভুজ গঠন করা সম্ভব বলে মনে করা যাচ্ছে। কিন্তু তুমি যদি 5 এবং 3কে যোগ করো, 5 এবং 3কে যোগ করো তাহলে তুমি পাবা 8। এই 5 এবং 3কে যোগ করে তুমি যে আনসার পাইছো সেই আনসার 3 নম্বর বাহুর সাথে একদম মিলে গেছে, তো এটা দিয়ে ত্রিভুজ বানানো সম্ভব না, এটা ত্রিভুজ হবে না কোনোদিন। তো অনেক সময় প্রশ্ন করে যে 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট মানে ত্রিভুজ বানানো সম্ভব কিনা। কোনো ত্রিভুজের বাহুর মান, ধরো তোমাকে 3টা সরলরেখা দিয়েছে, রেখাংশ দিয়েছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, জিজ্ঞেস করবে যে এগুলোর সাহায্যে ত্রিভুজ তৈরি করা পসিবল কিনা। তো তখন তোমাকে হিসাব করতে হবে যে এদের 3 জনকে যতভাবে যোগ করা যায় ততভাবে যোগ করে, দুজনকে যোগ করে তার বিপরীত আরেকটা বাহু যেটা আছে তার থেকে বড় ছোট কম্পেয়ারিংটা করতে হবে। তো কম্পেয়ারিংটা কি? দুইটা বাহুকে যোগ করবা, দুইটা বাহুর মানকে যোগ করবা, সেই যোগফল 3 নম্বরটা যে বড় হইতে হবে। দুইটা বাহুকে যোগ করবা, সেই দুইটা বাহুর যোগফল 3 নম্বর চেয়ে বড় হইতে হবে। দুইটা বাহুকে যোগ করবা, সেই দুইটা বাহুর যোগফল 3 নম্বরটা থেকে বড় হইতে হবে। দুই বাহুর যোগফল 3 নম্বরের চেয়ে বড় হইতে হবে। যদি সবগুলোতে চেক করতে হবে। এই দেখো এখানে দুইটা বাহুর যোগফল 3 নম্বরটার চেয়ে বড়, এখানেও দুইটা বাহুর যোগফল 3 নম্বরটার চেয়ে বড়, কিন্তু এখানে দুইটা বাহুর যোগফল আর 3 নম্বরটার চেয়ে বড় হয় নাই। এই একটা লাইন না মিলার কারণে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে শুধুমাত্র কোনো এই দুইটা চেক করেই তুমি ত্রিভুজ গঠন করা যাবে বলে দিতে পারবে না, তোমাকে 3টা চেক করতে হবে। ওকে, তো সেই নোটটা আমরা লিখতেছি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল বা সমষ্টি, যেটাকে আমরা বলি দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা, আমি আর বৃহত্তর অর্ডারে লিখতেছি না, আমি লিখতেছি বড় হবে, সহজ করে লিখে দিছি। ত্রিভুজের যে কোনো দুইটি বাহু যোগ করলে সেই যোগফলটা তৃতীয় বাহু থেকে বড় হবে, 3 নম্বর বাহুটাকে ছোট হইতে হবে, যোগফলটাকে বড় হইতে হবে। ওকে, তো এবার আসি আমরা নোট 3। এটা অত্যন্ত ঝামেলার নোট। এই নোটটা উপপাদ্য প্রমাণ করার সময় অনেকবার ব্যবহার হয়েছে। আমরা যখন অষ্টম অধ্যায় পড়ব তখন আমরা দেখব, মানে ক্লাস 9-10 অষ্টম অধ্যায় বৃত্তের চ্যাপ্টারটা যখন পড়ব তখন আমরা দেখব যে এই এখন 3 নম্বর নোটটা অনেকবার আমাদের চোখের সামনে আসতেছে। 3 নম্বর নোটটার মেইন কনসেপ্ট কি সেটা আমি আগে একটু বলে দেওয়ার চেষ্টা করি। খেয়াল করো, আমি একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজের একটা রেখাকে বাইরে বের করে দিছে। তো একটা ত্রিভুজের কোনো একটা রেখা যদি লম্বা করে দিই তাহলে বাইরের দিকে যে কোণ তৈরি হয় সেই কোণের নাম হয় যে বহিস্থ কোণ, বহিস্থ কোণ। এখন এই বহিস্থ কোণের সাথে লাগানো যে কোণটা সেটাকে বলা হয় যে সন্নিহিত অন্তস্থ কোণ। ওকে, আর এই দোনোটাকে বলা হয় যে বিপরীত অন্তস্থ কোণ। তো এই বহিস্থ কোণের সাথে এই বিপরীত অন্তস্থ কোণ দোনোটার একটা কানেকশন আছে, চমৎকার কানেকশনটা হচ্ছে, তুমি যদি, আমি আমার মতো করে বোঝাই, এই বহিস্থ কোণের সাথে লাগানো যে কোণটা আছে সেটাকে বাদ দিয়ে বাকি দুইটা কোণকে যদি তুমি যোগ করো, বহিস্থ কোণের সাথে লাগানো কোণটাকে বাদ দিয়ে বাকি দুইটা কোণকে যদি তুমি যোগ করো, আবার বলতেছি, বহিস্থ কোণের সাথে লাগানো কোণটাকে এটা না, বাকি দুইটা কোণকে যদি তুমি যোগ করো তাহলে তাদের যোগফল বহিস্থ কোণেরই সমান হবে।
আমি বিষয়টা এভাবে এক্সপ্লেন করার জন্য এবিসি লিখতেছি, এখানে এটা এবিসি বাড়াই এটা ডি দিলাম। তাহলে বহিস্থ কোণটার নাম কি হবে? বহিস্থ কোণ এই দুইটা রেখার সাহায্যে তৈরি হয়েছে, তাহলে সি কে মাঝখানে রেখে এই দুইটা রেখার সাথে নাম পড়ি এ সি ডি। তাহলে বহিস্থ কোণ হচ্ছে এ সি ডি। বহিস্থ কোণের সামনে সবসময় বহিস্থ কোণ শব্দটা লিখে দেওয়া উচিত। বহিস্থ ত্রিভুজের বহিস্থ কোণ লিখে দেওয়া উচিত। ত্রিভুজের, আমি সংক্ষেপে লিখতেছি, ত্রিভুজের বহিস্থ কোণ এত এসিডি। আর এই বহিস্থ কোণের সাথে লাগানো কোণটা বাদ দিয়ে বাকি দুইটা কোণের নাম বলতেছি। এই কোণের নাম হচ্ছে বিএসি কোণ, বিএসি, বিএসি। আর এই কোণের নাম হচ্ছে কোণ এবিসি, কোণ এবিসি। তো এই দোনো কোণকে আমি যোগ করব। এই দোনো কোণকে যোগ করলে যে আনসার হবে, যোগ করার ফলে যে উত্তর পাবো, সেই উত্তরটা এক্স্যাক্টলি বহিস্থ কোণের সমান হবে। দুইটা কোণের যোগফল বহিস্থ কোণের সমান হবে। কোন দুইটা কোণের যোগফল? বহিস্থ কোণের সাথে ত্রিভুজের ভিতরের লাগানো কোণটাকে বাদ দিয়ে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, লাগানো কোণটাকে বাদ দিয়ে বাকি দুইটা কোণকে যোগ করলে, যেগুলোকে আমরা বিপরীত কোণ বলি আর কি, সেই বিপরীত কোণ দুটোটাকে যোগ করলে সেই যোগফল বহিস্থ কোণের সমান হয়ে যাবে। তো সেজন্য এই এখন আমরা যে উপপাদ্যটা পড়ব, সেই উপপাদ্যটা, যে নোটটা এখন লিখবো, সেই নোটটা হচ্ছে এরকম, যে ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার, তার মানে ত্রিভুজের, ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ, অন্তস্থ তার মানে ত্রিভুজের অন্তস্থ দুই বিপরীত কোণের, সন্নিহিত কোণ যেটা সেটা না, বিপরীত কোণের দুই বিপরীত কোণের সমষ্টির সমান। বইয়ের ভাষাগুলো কঠিন লাগতে পারে, কিন্তু আমি যেটা বুঝাইছি সেটা কিন্তু তোমার সহজ লাগার কথা, সমষ্টির সমান। এ দেখো, ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ দুই বিপরীত কোণ, তার অন্তস্থ, এটা হচ্ছে সন্নিহিত কোণ, অন্তস্থ কিন্তু সন্নিহিত কোণ, এটার কথা বলতেছে না, অন্তস্থ দুই বিপরীত কোণ, দুই বিপরীত কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই দুই বিপরীত কোণকে যোগ করলে এই বহিস্থ কোণের যোগফলই, মানে বহিস্থ কোণের আনসারই পাওয়া যাবে। ওকে, তো এই উপপাদ্য কীভাবে আসে সেটা আমরা ভবিষ্যতে যখন পড়বো তখন একটু আলোচনা করব। আমরা এখন শুধু রুলসটা শেখার চেষ্টা করতেছি। নোট 3, নোট 4, নোট 4 হচ্ছে, নোট 4 এরকম দেখো, ধরো আমি একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটার দুইটা বাহু সমান, এই বাহু যত বড় এই বাহু তত বড়, দাগ দিয়ে বোঝাচ্ছে এই দুইটা বাহু সেম। এটা সেম না, এই দুইটা বাহু সেম। তো আমাদেরকে একটু বুঝতে হবে বাহুর বিপরীত কোণ কাকে বলে, কোণের বিপরীত বাহু কাকে বলে। একটু খেয়াল করো, ত্রিভুজে আরেকটা জিনিস জানা দরকার, যেটা এক্ষুনি জেনে যাব। ধরো এই বাহুটা তুমি চুজ করলা, এই বাহু, এই বাহুটা তুমি চুজ করছো, দেখো এই বাহুর সাথে এই কোণটাও লেগে আছে, এই কোণটাও লেগে আছে এই বাহুর সাথে, কিন্তু এই উপরের দিকে যে কোণটা, সেই কোণটা কিন্তু এই বাহুর সাথে লেগে নেই, সেই কোণটা আরেক দিকে তৈরি হয়েছে। তুমি যদি এই বাহুকে মুছেও ফেলো তাহলে কিন্তু এই কোণের কোনো ক্ষতি হয় না, কিন্তু এখানের কোণগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ওকে, তাহলে আমি কি বলতে চাচ্ছি, দেখো এই বাহুকে আমি পছন্দ করলাম, এই বাহুর সাথে যে দুইটা কোণ লেগে আছে সেগুলোকে বলা হয় বাহুর সংলগ্ন কোণ, মানে লাগানো কোণ আর কি, বাহুর সাথে লেগে থাকা কোণ। আর এই বাহুর উল্টা দিকে যে কোণটা আছে সেই কোণটাকে বলা হয় যে বাহুর বিপরীত কোণ। ভাই বিপরীত দিকে আছে তো বিপরীত কোণ, লেগে আছে তো সংলগ্ন কোণ, সহজ বিষয়। তাহলে আবার কি বলতেছি, বাহুর উল্টা দিকে যে কোণটা আছে সেটাকে বলা হয় যে বাহুর বিপরীত কোণ। একইভাবে এই কোণের দিকে তাকাও, এই কোণটা তৈরি হওয়ার জন্য এই দুইটা বাহু লাগছে নিশ্চয়ই, এই দুইটা বাহু না থাকলে কিন্তু এই কোণটা তৈরি হইতো না। এই কোণটা এই দুই বাহুর সাহায্যে তৈরি হয়েছে। এই কোণের উল্টা দিকে যে বাহুটা আছে, যে বাহুটার জন্য এই কোণটা তৈরি হয় নাই, এই কোণের উল্টা দিকে যে বাহুটা আছে সেটাকে বলা হয় যে কোণের বিপরীত বাহু। আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে বাহুর বিপরীত কোণ, বাহুর বিপরীত কোণ, আরটা হচ্ছে কোণের বিপরীত বাহু। বাহুর বিপরীত কোণ হচ্ছে বাহুর উল্টা দিকে যে কোণটা থাকবে সেটা, আর কোণের বিপরীত বাহু হচ্ছে কোণের উল্টা দিকে যে বাহুটা থাকবে সেটা। আমি আশা করবো এই বিষয়টা বুঝাতে পারছে। এবার তাহলে আমরা আমাদের এই লজিকে আসে, আমরা যে জিনিসটা এখন শিখতে চাচ্ছি সেই জিনিসটাতে আসে। দেখো এখানে একটা ত্রিভুজ আমরা নিছি, এই ত্রিভুজের দুইটা বাহু সেম, অর্থাৎ এটা যদি 10 সেন্টিমিটার হয় তো এটাও 10, এই বাহুটাও 10 সেন্টিমিটার, কিন্তু এটা 10 সেন্টিমিটার না, এটা অন্য কিছু। তো এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, যেটা মার্ক করলাম, কারণ এই বাহুর উল্টা দিকের কোণ এটা।
এই বাহুর সাথে এই কোণ দোনোটা লেগে আছে, কিন্তু এটা লেগে নেই, তো উল্টা দিকের কোণ। আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা। এই দোনোটা বাহু সেম, আর এই বাহুর উল্টা দিকের কোণ এটা, এই বাহুর উল্টা দিকের কোণ এটা। উপপাদ্যটা বলতেছে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সেম হয় তাহলে সেই দুইটা বাহুর উল্টা দিকের কোণগুলাও সেম হবে। তাইলে আমি যদি এটা ত্রিভুজের নাম দিই এ বি সি, তাহলে এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, সংক্ষেপে লিখতেছি কোণ সি। আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ বি। এই এ বি আর এসি সমান হওয়ার কারণে এই কোণ বি আর কোণ সিও সমান হবে। তো সেই উপপাদ্য আমরা আবার বলতেছি, কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সেম হয় তাহলে সেই সেম বাহুগুলার বিপরীত কোণগুলোও সেম হবে। এই বাহু আর এই বাহু সেম, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এই দোনো কোণও সেম হবে। আরেকটা কোণের খবর জানি না, কিন্তু এই দোনো কোণ সেম হবে, এটা 100% নিশ্চিত। তো এখন আমরা সেই নোটটা এখন লেখার চেষ্টা করব। নোটটাতে কি বলছে দেখো, কোনো ত্রিভুজের আমরা দুইটা বাহু যারা সমান তাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিতে পারি। তাহলে একেবারে সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিই। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের একটু এঁকে দেখাচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয়, সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। কি বলছে, ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয় মানে দুইটা বাহু সমান হয়, তাহলে সেই সমান বাহুগুলার উল্টা দিকে যে কোণগুলো থাকবে, এই বাহুর সাথে লাগানো কোণ নেই, এই বাহুর সাথে এই বাহুর উল্টা দিকের কোণ নিছি, আর এই বাহুর উল্টা দিকের কোণ নিছি, সেই উল্টা দিকের কোণ দুটোটাও পরস্পর সমান হবে। এটাই হচ্ছে আমাদের নোট 4। এর নেক্সট যে নোটটা সেটা হচ্ছে এই 4-এর উল্টা নোট। 4-এর উল্টা নোট কি, এটা কিন্তু পরীক্ষায় একবার প্রমাণও আসছে। এই 5 নাম্বার নোটটা কিন্তু পরীক্ষায় একবার প্রমাণ আসছে, এটা আমরা প্রমাণ করব। সমদ্বিবাহু ত্রিভুজ, ধরো কোনো একটা ত্রিভুজ তুমি নিছো, যে ত্রিভুজটা বাহু সমান কিনা তুমি জানো না, কিন্তু ধরো এই কোণ আর এই কোণ সমান হয়ে গেছে। এই কোণ যদি 30 ডিগ্রি হয়, এই কোণও 30 ডিগ্রি হয়ে গেছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদের বিপরীত কোণগুলো যেমন পরস্পর সমান, যদি কোনো ত্রিভুজের দুইটা কোণ সমান হয়ে যায় তাহলে সেই কোণগুলোর বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই কোণটা বানানোর জন্য এই দুইটা বাহু কাজে লাগছে, তো যে বাহুটা কাজে লাগে নাই সেই বাহুটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। তো এই দোনোটা কোণ যদি সমান হয় তাহলে বাহু দোনোটাও সমান হবে। এটাই হচ্ছে আমাদের নোট 5। তাহলে নোট 4-এ বলছে কি, বাহু যদি সমান হয় বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। আর নোট 5-এ বলছে কি, কোণ যদি সমান হয় তাহলে কোণের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে আমরা এখন নোট 5টা লেখার চেষ্টা করতেছি যে কোনো ত্রিভুজের, এরা আগেই যদি সমদ্বিবাহু বলে দিই তাহলে তো বাহু সমানই হয়ে গেল, সেটা আমরা আগে সমদ্বিবাহু বলবো না, আমরা বলবো যে কোনো ত্রিভুজের বাহু সমান কিনা আমরা জানি না। কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হলে, দুটি কোণ পরস্পর, একটা শব্দ লেখা উচিত, দুটি কোণ পরস্পর সমান হলে, পরস্পর মানে নিজেরা নিজেদের মধ্যে সমান হলে কোণদ্বয়ের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। কোন ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হলে কোণদ্বয়ের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে বাহু যদি সমান হয় তাহলে সেই বাহুদের উল্টা দিকের কোণগুলো সমান, আর কোণ যদি সমান হয় তাহলে সেই কোণের উল্টা দিকের বাহুগুলো সমান। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি নোটগুলো আমরা যেটুকু কালেক্ট করার চেষ্টা করছি এইটুকু। তা আমরা আজকের লেকচারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের লেকচারে আমরা এখানে যে 5টা নোট দেখতে পাচ্ছি, এই 5টা নোটের সাহায্যে পরীক্ষায় কমপক্ষে 2টা অবজেক্টিভ সলভ করা সম্ভব। অর্থাৎ পরীক্ষায় অবজেক্টিভ যেগুলো আসবে সেই অবজেক্টিভগুলার 2টা অবজেক্টিভ এই টপিকসগুলো থেকে চলে আসে। প্রায় সময় দেখা গেছে 2টা যদি না আসে একটা অন্ততপক্ষে আসছে, এমন কোনো পরীক্ষা বাকি নেই। কারণ ত্রিভুজের চ্যাপ্টার যেহেতু আছে, সেহেতু ত্রিভুজের চ্যাপ্টার থেকে অবজেক্টিভ দিবে না এটা হইতেই পারে না। একটা অবজেক্টিভ অন্ততপক্ষে এখানে পাওয়া যাবেই, যে কোনো পরীক্ষায়, যে কোনো সময়ের পরীক্ষায়। যে
পরীক্ষাতে ত্রিভুজের টপিক্স থেকে তুমি অবজেক্টিভে 1 নাম্বার আনতে পারবা। অর্থাৎ তুমি ত্রিভুজের টপিক্স থেকে খালি এই 5টা টপিক্স জানলে এবং আগে যে কোণগুলো তুমি জানছো সেই কোণের টপিক্সগুলো জানলে, একান্তর কোণ, অনুরূপ কোণের টপিক্স জানলে, সমান্তরাল সরল রেখার ছেদকের টপিক্স জানলে তুমি 1 থেকে 2টা অবজেক্টিভ আরামসে সলভ করে ফেলতে পারবে। এক্ষেত্রে তোমার কোনো উপপাদ্য প্রমাণ শিখতে হয় না, কোনো কিছু করতে হয় না, কোনো ডিটেলসে যেতে হয় না। সিম্পল ব্যাপার স্যাপার দিয়ে তুমি কিন্তু অবজেক্টিভগুলো সলভ করতে পারবে। এবং জবের এক্সামগুলোতেও ত্রিভুজ সম্পর্কে একটা না একটা অবজেক্টিভ দেওয়ার চেষ্টা করে সবসময়। তো আমরা আগামী ক্লাসে এই টপিক্সগুলো থেকে, অর্থাৎ আজকে ত্রিভুজ সম্পর্কিত যে টপিক্স, এই টপিক্সগুলো থেকে এবং একান্তর কোণ সম্পর্কিত যে টপিক্স, সেই টপিক্সগুলো থেকে যে অবজেক্টিভগুলো আসতে পারে সেই অবজেক্টিভগুলো নিয়ে আমরা আলোচনা করব। বেশি ডিটেলস আলোচনা করব না, আমরা গুটি কয়েক অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, আমরা ডিটেলস আলোচনা করব, কিন্তু তুমি পরীক্ষায় কিন্তু কম সময়ে সেগুলো সলভ করতে পারবা। সেই মেথডটা তোমাকে শেখানোর চেষ্টা করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।